দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। দর্শক, এই অনুষ্ঠানে আমরা কথা বলি একজন বিশিষ্ট ব্যক্তি আমাদের সাথে থাকেন। আজকে আমাদের সাথে যিনি রয়েছেন তিনি বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে এবং নীতি প্রণয়নে বিশেষ ভূমিকা রেখেছেন এবং তিনি সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আসলে অর্থনীতি নিয়ে কথা বলতে চাই, কিন্তু অর্থনীতির চেয়ে আসলে এই মুহূর্তে রাজনীতি অনেক বেশি আলোচনায় এসেছে, মানুষের চিন্তার জায়গায় দখল করছে। সেই জায়গাটাতে যেটি প্রথমেই জানতে চাইবো যে আসলে রাজনৈতিক দলগুলো এখন যে ধরনের আচার আচরণ করছে সেটা কি ঠিকঠাক আছে আপনার কাছে মনে হয়, নাকি আসলে সংকট বাড়াচ্ছে? ধন্যবাদ কথা বলার জন্য আমার সাথে। আপনি বললেন যে অর্থনীতি না রাজনীতি নিয়ে আলাপ করবেন, আমি আপনাকে রাজনৈতিক অর্থনীতি নিয়ে আলাপ করি আর কি। তাহলে রাজনৈতিক দল তো বিভিন্ন দল আছে, বিভিন্ন দলের বিভিন্ন ধরনের অভীষ্ট আছে, এক একজনের লক্ষ্য উদ্দেশ্য এক এক রকম। কেউ ক্ষমতায় যেতে চায়, কেউ বড় বিরোধী দল হতে চায়, কেউ আবার অংশগ্রহণ করতে চায়, কেউ আবার বুঝে উঠতে পারছে না কি করবে। যেহেতু এক একটা রাজনৈতিক দল এক এক অবস্থানের ভিতরে আছে, কিন্তু এইটুকু আমাদের কাছে পরিষ্কার হয়েছে এবং বিশেষ করে সাম্প্রতিককালে আমি প্রাক নির্বাচনী সংলাপ করছি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্থানে, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী ইত্যাদি জায়গায় কথা বলে আমি যেটুকু বুঝেছি যে নির্বাচনে যাওয়ার জন্য মানুষের আকাঙ্ক্ষাটা প্রবল এবং নির্বাচনের পক্ষের শক্তি যাতে হয় এটার জন্য সেই শক্তিটাও আমি ব্যাপকভাবে লক্ষ্য করছি। যেমন ধরুন প্রধান যে রাজনৈতিক দল তারা নির্বাচনে যেতে চান এবং যারা দ্বিতীয় বা তৃতীয় শক্তিশালী দল তারা মুখে অনেক কিছু বললেও মনের ভিতরেও বোঝেন যে নির্বাচন এখন একটা উত্তরণকালীন সমাধান। একই রকমভাবে আপনি ব্যবসায়ী গোষ্ঠীর সাথে কথা বলেন, তারা নির্বাচন চান। আপনি যদি দেখেন জনপ্রশাসনের দিকে তাকান, তাহলে যারা আমলা আছেন, যারা আইন প্রয়োগকারী সংস্থাগুলো রক্ষাকারী সংস্থা আছে, পুলিশ, আনসার, বিডিআর এবং আর্মি, বিশেষ করে সেনাবাহিনী, তারা নির্বাচন চাচ্ছেন দ্রুততার সাথে। আপনি যদি এদের বাইরে নাগরিক সমাজের কথা বলেন, আপনার পক্ষে বিপক্ষে যেই থাকুক না কেন, কিন্তু একটা ঐক্যমত্য গড়ে উঠেছে এই উত্তরণকালীন সময়ের যে সমস্ত দ্বন্দ্ব সংঘাত আছে তার সমাধান হলো নির্বাচনের ভিতর দিয়ে, নির্বাচনের আগে পরে আলোচনার ভিতর দিয়ে, এমনকি সংস্কারের প্রশ্নে। আর এর উপরেই যেটা আছে যে আমাদের বৈদেশিক বন্ধু যারা আছেন, উন্নয়ন সহযোগীরা যারা আছেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানেও যারা আছেন, তারাও নির্বাচনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। এবং আমাদের প্রতিবেশীদের দিকে যদি তাকান, যাদের সাথে সম্পর্ক ভালো, যাদের সাথে সম্পর্কে টানাপোড়েন আছে, তারাও নির্বাচন চান। সেহেতু আমি আপনার কথার উত্তরে আমি যেটা বলছি, বিভিন্ন ধরনের আপনি মতামত দেখতে পারবেন, কিন্তু আপনি যদি তার নিচেরটুকু দেখেন তাহলে সেখানে একটা বড় ধরনের ঐক্যমত্য বিরাজ করে বলে আমার মনে হয়। আপনি মেঘ হয়েছে দেখে বজ্রপাত হবে মনে করেন না, আমি মেঘ হয়েছে আমি বৃষ্টি হবে বলে মনে করি। অবশ্যই এই যে সবার যে আকাঙ্ক্ষার জায়গা, যে নির্বাচন সবাই চাচ্ছেন এবং সেটির একটি সময়সীমা এরই মধ্যে ঘোষণা হয়েছে যে ফেব্রুয়ারির মাঝামাঝিতে হয়তো নির্বাচন হবে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে তো শঙ্কার জায়গা তৈরি হচ্ছে, সন্দেহ তৈরি হচ্ছে। বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি আদৌ নির্বাচন হবে কিনা, হলেও ঘোষিত সময় অনুযায়ী হবে কিনা, অথবা নির্বাচন হলে সেটি একটি গ্রহণযোগ্য ভালো নির্বাচন হবে কিনা, নানান ধরনের প্রশ্ন আছে। আপনার মূল্যায়ন জানতে চাই। আমি আপনার এই প্রশ্নটাকে আমি দুই ভাগে ভাগ করি। একটা হলো নির্বাচন হবে কি না, আরেকটা হলো নির্বাচন হলে কীরকম নির্বাচন হবে, তাই না? এটা দুটো ভিন্ন প্রশ্ন। নির্বাচন হওয়ার ক্ষেত্রে আমি যে বলেছি যে মানুষগুলো, যে শক্তিগুলো এবং সর্বাপেক্ষা বড় শক্তিগুলো যে নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে বা মনস্থির করেছে, তারা সবাই নির্বাচন বলতে ফেব্রুয়ারি আগামী বছরই বুঝে। রমজান আসার আগে নির্বাচন হবে আগামী বছর, এইটা ধরেই কিন্তু আলোচনাটা হচ্ছে। নির্বাচন পিছিয়ে গেলে, নির্বাচন ভণ্ডুল হয়ে গেলে কি হবে, এটা তো ভিন্ন বিষয়। কিন্তু নির্বাচন যখন বলি নির্বাচন হবে, তখন আমি মনে করি ঘোষিত সময় অনুযায়ী হবে, এইটিই বড় বিষয়। এখন আপনি অন্যদিকে যে নির্বাচনের সম্বন্ধে শঙ্কার কথা বললেন,
এটাতে আমি দুটো শব্দ ব্যবহার করি। একটা হলো আস্থার বিষয়, আর একটা হলো শঙ্কার বিষয়। আস্থা আর শঙ্কাকে আমি দুরকমভাবে দেখি। আস্থার জায়গাটা আমি দেখি যে যেই সরকার আছে, যে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের সক্ষমতার বিষয়, সেনাবাহিনী এবং সরকারের ভিতরে সহযোগিতার বিষয়, এগুলিতে লোকে আস্থা কম পাচ্ছে, বুঝেছেন? আস্থার ঘাটতি আছে। এটা হলো একটা সমস্যা, এটাকে মিটাতে হবে। আর অপরদিকে শঙ্কাটা হচ্ছে মানুষের ভিতরে নিরাপত্তা বোধের অভাব তীব্র হয়েছে, এবং সেই নিরাপত্তা বোধের অভাব হচ্ছে সে নিশ্চিন্তভাবে ব্যবসা করতে পারে না, সে নিশ্চিন্তভাবে তার আর্থিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না, সে নিশ্চিন্তে চলাফেরা করতে পারে না, নারীরা চলাফেরা করতে পারে না নিশ্চিন্তে। যে সমস্ত বিপন্ন সংখ্যালঘু সম্প্রদায় আছে, ধর্মীয় সংখ্যালঘু অথবা যারা নির্জাতি ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছেন, তাদের কথা যদি বলেন, যারা লিঙ্গ বৈচিত্র্যের সম্প্রদায় আছেন, তারা অসম্ভব রকমের নিরাপত্তার অভাব অনুভব করছেন। এবং তারা এই নিরাপত্তার অভাবটা অনুভব করছেন এটার জন্য শুধু না যে একটা মব আছে তাদের উপর নির্যাতন, অত্যাচার অথবা জীবন ধারণকে খুবই কঠিন করে তুলছে, শুধু তা না, তারা মনে করেন রাষ্ট্রের পক্ষ থেকে যেই সুরক্ষাটা তাদের পাওয়ার কথা ছিল, রাষ্ট্র হয় ইচ্ছাকৃতভাবে এটা দেয় না, অথবা রাষ্ট্র দেওয়ার কোনো ক্ষমতা নেই। তো এইগুলিতে মানুষের মনের ভিতরে একটা তীব্র প্রতিক্রিয়া আছে। তারা মনে করেন এই রকম অবস্থা চলতে থাকলে অংশগ্রহণমূলক নির্বাচনের যে পূর্ব শর্ত, অর্থাৎ মানুষকে নিরাপদ বোধ করতে হবে, এবং সে ভোট দিয়ে নিরাপদ বোধ করবে, এবং ভোট হয়ে গেলে পরেও তার ভোটের ফলাফলের কারণে তার উপরে অত্যাচার হবে না, সেই জায়গাটাতে হয়নি। সতে আপনার ওই যে শঙ্কা আর আস্থার অভাব একটা অপরকে শক্তিশালী করছে। যত শঙ্কা বাড়ছে, আস্থার অভাব তত হচ্ছে। আস্থা যত কমে যাচ্ছে, সে আবার তত শঙ্কিত। স্যার, আপনার আরেকটা প্রশ্নের উত্তর, যে ভালো নির্বাচন হবে কিনা সেই প্রশ্নটা সেই উত্তরটা নিব। তার আগে আমি জানতে চাই যে এই যে আস্থার সংকট তৈরি হচ্ছে, এটি কি সরকারের এক ধরনের আমরা শুনতে পাই যে বিভিন্ন জায়গা থেকে বলে যে এই সরকার আরো লম্বা সময় থাকতে চায় কিনা, বা সরকারের মধ্যে এক ধরনের ভয় আছে কিনা, যে সেফ এক্সিটের কথা আসে কেন, সেই জায়গাগুলোতে কি আস্থার জায়গাগুলো সে কারণে আসছে মানুষের কাছে? কোন সরকারের কথা বলছেন? বর্তমান যে অন্তর্বর্তী সরকারের কথা। আমি তো বলি সরকারের ভিতরে সরকার আছে। এই কথা তো আমি প্রথম বলেছি যে সরকারের ভিতরে সরকার আছে। সেহেতু এক সরকার হয়তো নির্বাচন করতে চায়, আর তার ভিতরে অন্য শক্তি থাকতে পারে যে এই সময়কে প্রলম্বিত করতে চায়। সেহেতু আমার দৃষ্টিতে বর্তমান সরকার কোনো অখণ্ড সত্তা না, এর ভিতরে বহুবিধ আপনার ক্ষমতার ব্যবহার আছে, এটার ভিতরে বহুবিধ রাজনৈতিক চিন্তা আছে, এবং সেই অর্থে ওই যে শঙ্কার কথা, আস্থার কথা বললাম, কারণ একটা বড় ব্যাপক জনগোষ্ঠী এই সরকারকে এখন নিরপেক্ষ মনে করে না। একটা নিরপেক্ষ সরকার, যারা সেই অর্থে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তত্ত্বাবধায়কের মতো নিরপেক্ষ না, তাদের পক্ষে সুষ্ঠু নির্বাচন করাটা আরও কত কঠিন। কার পক্ষে মনে করছে এটা সাধারণ মানুষ, আমি যে ঢাকার বাইরে তো বিভিন্ন জায়গায় যাচ্ছি, তারা আসলে কার পক্ষে মনে করছে? সরকার আসলে কোন পক্ষে হেলে গেছে? তারা তো নিশ্চয়ই তারা তো দেখছেন যে সকালবেলা একটা, বিকেলবেলা আরেকটা। নির্ভর করে সরকারের ভিতরে যে বিভিন্ন শক্তি এখন কাজ করছে, অথবা সরকার বিভিন্ন শক্তির প্রতি যেই প্রতিক্রিয়া দেখাচ্ছে, কার চাপের সেটার তো কোনো সুস্থির অবস্থান নেই। একটা সুস্থির নিরপেক্ষ শক্তিশালী অবস্থান যদি না থাকে, তাহলে এই সরকারের পক্ষে আবার একটি সুস্থির নিরপেক্ষ শক্তিশালী ফলাফলও দেওয়া তো সম্ভব না। এই সংখ্যাটা বারবারই ফিরে আসতেছে। এই সংখ্যাকে দূর করবে কে? এই আস্থা সৃষ্টি করবে কে? এটার মূল দায়িত্ব সরকারের, এটার মূল দায়িত্ব প্রফেসর ইউনূসের, এটা তার সহকর্মীদের, তার সাথে যে আমলা, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বোপরি নির্বাচন কমিশন। এখানে আসলে আপনি যেটি বলছেন, প্রফেসর ইউনূসের কাছে মানুষের অনেক বেশি প্রত্যাশার জায়গা ছিল, যে উনি যখন প্রথম ক্ষমতায় নিতে আসলেন, সবার এক ধরনের সব পক্ষের, শুধু আওয়ামী লীগ ছাড়া বাকি সবারই সমর্থন তিনি পেয়েছেন। তার কাছ থেকে ম্যাজিক্যাল কিছু আশা করেছিলেন মানুষ,
কিন্তু মানে সেই জায়গাটাতে আপনি বলছেন যে এই মুহূর্তে সবাই তাকে অবিশ্বাস করতে শুরু করেছেন বা আস্থার জায়গাটা উঠে গেছে, এটার পেছনে কি কারণ মনে করেন? ওনার কি মানে রাজনৈতিক অপরিপক্কতার বলবেন নাকি মানে কি কারণ হয়েছে? প্রথম কথা হলো, ওনার উপরে আস্থা উঠে গেছে এটা আমি বলি নাই। আমি মনে করি ওনার সরকারের আস্থার সংকট হয়েছে, সেই সরকারের প্রধান হিসেবে উনি দায়িত্ব এড়াতে পারবেন না এটা। আর যদি কোনো ম্যাজিক আমরা প্রত্যাশা করে থাকি, উনি ম্যাজিক করে দিবেন তো বলেন নাই। আমরা মনে করেছি যে ম্যাজিক হবে, সেহেতু দায়িত্ব তো আমাদের যে আমরা এইরকম ধরনের অবিবেচকের মতো বালক সুলভ চিন্তা কেন করলাম। আমাদের তো আরেকটু বাস্তবসম্মত হওয়া উচিত ছিল। কারণ একটা অভ্যুত্থান উত্তর সরকার এখানে এসেছে, যে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর উপর কোনো নিয়ন্ত্রণ নেই, নতুন করে তাদের মনোবল দাঁড় করাতে হচ্ছে। সেনাবাহিনীর সাথেও বিশ্বাস অবিশ্বাসের দোলাচালের ভিতরে চলতে হয়, যেখান থেকে বিভিন্ন ধরনের লুটেরা পুঁজিপতিরা এই দেশ থেকে পালিয়ে গেছে, রাজনীতির অবস্থা ভঙ্গুর। সেই তো পরিস্থিতি তো খুব সেই অর্থে তো কোনো ঈর্ষণীয় পরিস্থিতি ছিল না, কিন্তু তারপরেও আমরা মনে করেছি হয়তো গুছিয়ে আগাতে পারবো। সেটা সম্ভব হয়নি। সেটা সম্ভব হয়নি এমন হতে পারে উনি যে দল নিয়ে কাজ শুরু করেছিলেন সেই দলটাও পরিস্থিতির কারণে তৈরি হয়েছে, কিন্তু হয়তো যথোপযুক্ত হয়নি। দলকে খেলতে খেলতে মাঠে আমরা প্লেয়ার বদলাই, সেটাও আমরা বদলাইনি সেটার ভিতরে। এবং তারপরে আমরা যেইভাবে আন্তর্জাতিক সম্পর্ককে দাঁড় করিয়েছি, প্রতিবেশী, পুরনো, বেশি নতুন সম্পর্ক দাঁড় করানোর ক্ষেত্রেও আমাদের সমস্যা হয়েছে, এখনও হচ্ছে। এখন সামনে নির্বাচন কেউ বলে অংশগ্রহণমূলক, কেউ বলেন আপনারা অন্তর্ভুক্তিমূলক। দুটো শব্দ তো এক না, ভিন্ন ভিন্ন অর্থ আছে। এগুলির ভিতরে রয়েছে একটি সংলাপের আলোচনা করা হয়েছিল জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করার জন্য। ওই জাতীয় ঐক্যমত্যর কাছাকাছি পৌঁছানোর পর আবার ওটা কীভাবে বাস্তবায়ন করব, সেটা নিয়ে আবার অনেক দ্বিমত সৃষ্টি হয়ে গেছে। সেহেতু পরিস্থিতিটা যে খুব ঈর্ষণীয় ছিল তা না, আবার এটাকে আমরা খুব বলিষ্ঠতার সাথে মোকাবেলা করতে পেরেছি তাও না। তো এই বাস্তবতা নিয়ে আমরা নির্বাচনের দিকে আগাচ্ছি। আরেকটা প্রসঙ্গে আসতে চাই যে শেখ হাসিনার বিচার নিয়ে আমরা একটি বিচার মানে এই সরকারের আসলে বড় ধরনের ম্যান্ডেট ছিল যে এই সরকার শেখ হাসিনার বিচার করবে। সেই প্রথম রায় হলো, সেই রায় নিয়ে অনেক ধরনের প্রশ্ন আসছে। সবচেয়ে বেশি যে প্রশ্ন আছে বিচারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার জায়গাটাতে যে সমালোচনাগুলো মানে আসছে, সেগুলোকে আপনি কি মানে যৌক্তিক মনে করেন? আমি মনে করি যে এটার বিচার এবং এটার সঠিকতা একজন আইনজ্ঞই ভালো দিতে পারবে। এটা প্রত্যক্ষভাবে আমি আইনের ছাত্র না, সে তো আমি বলতে পারবো না, কিন্তু আমি এইটুকু বুঝি বিচার হওয়াটা প্রয়োজন ছিল। আমি এইটুকু বুঝি যে যেইভাবে অন্যায় হয়েছে বাংলাদেশের মানুষের সাথে গত 1.5 দশকে, সেই 1.5 দশকের একটি সুরাহা, আত্মার শান্তি আমাদের শহীদদের জন্য বলেন, নিপীড়িত আমার যুব সমাজের কথা বলে, এক ধরনের আমি ইংরেজিতে বলে সমাপ্তি বা ক্লোজার লাগবে। ইস্যুটা হলো এই বিচারটি কি সেই ক্লোজার দিতে পেরেছে বলে এই মুহূর্তে মনে হচ্ছে না। সেহেতু এটা অনেক দিন আমাদের সাথে থাকবে, ইতিহাসের অংশ হিসেবেই থাকবে। বাংলাদেশে উচ্চ পর্যায়ের বিচার এবং হত্যা একটি ইতিহাসের অংশ হয়ে গেছে। আমরা দেখেছি এই শত্রুর সাথে বসবাস করেই বাঙালি জাতি আগামী দিনে আগাতে হবে। যেহেতু এইটার একটা রাজনৈতিক সমাধান আগামী দিনে আমাদের পেতে হবে। এখানে যেহেতু ক্লোজারের কথা বললেন, আমি বলতে চাচ্ছি যে এটার শুধু আইনি সমাধানের ব্যাপার না, এটা একটা রাজনৈতিক সমাধানও আমার লাগবে। রাজনৈতিক সমাধানটাতে আসবো। একটু যদি বিচার প্রক্রিয়াটা শেষ করা মানে তাকে ফাঁসি কার্যকর করা বা ফেরত আনার জায়গাটা একটা বড় জটিল জায়গায় তৈরি হয়েছে। ভারত আমাদের সাথে যে ধরনের আচরণ করছে এখন পর্যন্ত, তাদের অবস্থান থেকে তারা সরে আসেনি। সেই জায়গাটাতে ভারতের সাথে তাহলে নেগোসিয়েশনের জায়গাটা সরকার বা পরবর্তী রাজনৈতিক সরকার আসলে কিভাবে করবে? না, আপনার সাথে এই আলোচনা তো আবার ওই যে আপনি আইনের আলোচনায় গেলে পরে, আর আইনের আলোচনায় গেলে পরে আপনি ভালো করে চিন্তা করে বলেন যে আমাদের দিক থেকে আইনি দৃষ্টিভঙ্গি থেকে যে ব্যক্তিকে নিয়ে আলোচনা করছেন তাকে ফিরিয়ে আনার জন্য যথোপযুক্ত ব্যবস্থা হয়েছে কি হয়নি। সেহেতু আপনার সেই জিনিসগুলো তাদের পরিষ্কার হতে হবে যে আমরা অন্য কাউকে দোষ দেওয়ার আগে আমাদের নিজেদের অবস্থানগুলো টেকসই কিনা আইনের দৃষ্টিতে। যেমন একজন বললেন যে
উনি আন্তর্জাতিক আদালতে যাবেন। আমরা খুব ভালো করেই জানি আন্তর্জাতিক আদালতের কোনো এখতিয়ার নাই অন্য কোনো দেশে বিচারের ফলাফল দেখার জন্য। আবার কেউ বললেন যে বন্দি বিনিময় চুক্তি আছে, তাকে নিয়ে আসতে হবে। তো যাকে নিয়ে আলোচনা হচ্ছে উনি তো বন্দি না। তাহলে আপনি বুঝতে পারছেন এখানে তো অনেক আইনি টেকনিক্যাল জিনিস আছে, সেহেতু এইটার সাধারণ সমাধান এটাতে নাই। আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন, এটার হলো আমি রাজনৈতিক সমাধানকে বড় করে দেখি। জাতির জীবনে যখন বঙ্গবন্ধুর হত্যা হয়েছে বা জেনারেল জিয়াউর রহমানের হত্যাকাণ্ড হয়েছে, তখন এগুলির একটা বিচার আপনি বিভিন্নভাবে করতে পারেন, কিন্তু তার চেয়ে বড় কথা এটার থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে আমরা এটাকে শক্তি হিসাবে কীভাবে আগামী দিনে কাজের ভিতরে নিয়ে যাব, আমি এটাকে এইভাবে দেখি আর কি। এখানে তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎটা আপনি কীভাবে দেখেন বাংলাদেশে? আমি তো জ্যোতির্বিদ না যে আমি এটাকে বলবো, তবে নিঃসন্দেহ আওয়ামী লীগের চিন্তা ভাবনার পক্ষের প্রচুর লোক আছে। সে তো আপনি যে নামেই ডাকেন না কেন, সে তো ওই রাজনৈতিক চিন্তা তো আছে, থাকবে, এইটি বাস্তবতা। এটার ভিতর দিয়ে আমরা কী রাজনৈতিক সমাধান নিয়ে বেরোই, সেটা আমি তো বারবারই বলছি, এটা রাজনৈতিক সমাধানের জায়গা। এটা দিয়ে আইনি সমাধান দিয়ে এটা নিরঙ্কুশ সমাধান করতে পারবো না। যে আমরা অর্থনীতি নিয়ে আলোচনা করব, একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে আসি। দর্শক, বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে সময় হচ্ছে বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা রাজনীতি নিয়ে তো ব্যাপক আলোচনা হলো, কিন্তু এই রাজনীতির প্রভাব আমরা যেভাবে অর্থনীতিতে দেখছি, আমাদের অর্থনীতি আসলে স্টাক হয়ে আছে, একরকম বিনিয়োগ স্থবির হয়ে আছে, কর্মসংস্থান হচ্ছে না। আমরা দেখছি যে বেকারত্ব বাড়ছে, দারিদ্রতা বাড়ছে। এই যে অভিঘাত, এইটি নিয়ে আসলে সামনের দিনে আমাদের অর্থনীতিকে কোথায় দেখছেন আপনি, আগামী যদি 6 মাস বা 1 বছরের দেখি, বা এটার কি দীর্ঘমেয়াদী কোনো প্রভাব আছে কিনা? না, আমাদের অর্থনীতিবিদরা আমরা বলি দীর্ঘমেয়াদে আমরা সবাই মারা যাব, সে তো ওই পর্যন্ত অপেক্ষা করার সুযোগ নাই। সে তো আমাদের চলমান অর্থনৈতিক পরিস্থিতিকে মোকাবেলা করাটাই বড় বিষয়। আমাদের বুঝতে হবে যে এই মুহূর্তে যে উত্তরণকালীন রাজনীতি চলছে, সেই উত্তরণকালীন রাজনীতি চলমান অর্থনীতির উপর কী প্রভাব ফেলছে। তো উত্তরণকালীন রাজনীতির অন্যতম একটি লক্ষ্য ছিল অর্থনীতির ক্ষেত্রে, সেটা হলো যে অর্থনীতিতে একটা স্থিতাবস্থা ফেরত নিয়ে আসা। স্থিতাবস্থায় ফেরত আনা, যেটাকে ইংরেজিতে আমরা স্টেবিলাইজেশন বলি, সেইটাকে আনার ক্ষেত্রে বড় বিষয় ছিল মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা। সেটা কিছুটা সরকার প্রান্তিকভাবে হলেও সফল হয়েছে। 8% 9% নামিয়ে এসছে দুই সংখ্যার থেকে সেরকমভাবে। আরেকটা বিষয় ছিল যে টাকাকে স্থিতিশীল করা, সেটাও বেশ কিছুটা অর্জিত হয়েছে। টাকার মূল্যমানকে নমনীয় করার ফলে এখন আমরা আগের চেয়ে রেমিটেন্স বেশি পাচ্ছি, রপ্তানিও চলমান আছে, যার ফলে মজুদ বেড়েছে বৈদেশিক মুদ্রার, টাকা স্থিতিশীল হয়েছে। আর তৃতীয় যেটা ছিল সেটা হলো সুদের হার। যেহেতু সরকার আপনার মূল্যস্ফীতিকে কমানোটাকে তার সর্বাপেক্ষা সর্বোত্তম লক্ষ্য হিসেবে স্থাপন করেছেন, সেহেতু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বড় জায়গাটাই হলো সুদের হার বাড়ানো, যাতে করে সংকোচনমূলক পদক্ষেপ হয় আর কি। তো সেটা সরকার করছে। আর সরকারের অপর দিকে যেহেতু টাকা কম, সেহেতু সরকার টাকা ধার করছে, সেহেতু ওইখানেও আবার তারল্যের সংকট দেখা দিচ্ছে। ব্যাংকের থেকে আর্থিক বিনিয়োগ করা যেত, মানে বিদেশের মুদ্রা ছিল না, আমি আমদানি করতে পারতাম না। এখন উল্টো হয়েছে, এখন যেহেতু ব্যাংকের থেকে টাকা দিতে পারে না বিনিয়োগের জন্য, তারল্যের সংকট আছে, সেই জন্য সে আবার বিনিয়োগ করতে পারছে না, আমদানি করারও প্রয়োজন দেখা দিচ্ছে না। যেহেতু এইরকম একটা বড় কারণ হলো যে রাজনৈতিক অনিশ্চয়তাটা অর্থনৈতিক বিভিন্ন প্রবৃদ্ধির সংশ্লিষ্ট বিষয়াদিকে প্রভাবিত করছে। সেহেতু রাজনীতিতে আমার এখন একটা নিশ্চয়তা ফেরাতে হলে একটা সুষ্ঠু নির্বাচন দরকার করবে। যতক্ষণ না নির্বাচন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই মুহূর্তে কোনো বড় ধরনের এদিক ওদিক দেখি না। শুধুমাত্র এখন যারা দায়িত্বে আছেন তারা শুধু দ্বাররক্ষী হিসেবে কাজ করবেন।
হ্যাঁ, কাস্টোডিয়ান হিসেবে কাজ করবেন, দ্বাররক্ষী থাকবেন, এবং কোনো বড় ধরনের ঘটনা ঘটবে না বলে প্রত্যাশা করি। সমস্যা অন্য জায়গায়। সমস্যা হলো এই সময়কালে আমরা যে অর্থনৈতিক সংস্কারের কথা ভেবেছিলাম, যে অর্থনীতির ভিতরে আরও বেশি সচল দক্ষতা আসবে, দুর্নীতি কম হবে এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়বে, সেই জায়গাতেও কিন্তু আমরা ধাক্কা খেয়েছি। সেহেতু আপনি দুটো জায়গাতে দেখবেন। একটা হলো মানে উত্তরণকালীন অর্থনীতির রাজনৈতিক অনিশ্চয়তা, আরেকটা হলো দক্ষতা বৃদ্ধি এবং সুষম উন্নয়নের লক্ষ্যে যে সংস্কারের পরিকল্পনা, যে উদ্দীপনার প্রথম দিকে, এমনকি আমরা যখন শ্বেতপত্র লিখেছি বা টাস্কফোর্স হয়েছে বা বিভিন্ন কমিটিরা কাজ করেছে, এমনকি কমিশনরা কাজ করেছে, সেটার ফলে যেটা আসবে মনে করেছিলাম সেটাও আসেনি। এবং তাৎক্ষণিক পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য একটা চলমান সরকারের যেই সেই অর্থে বললে প্রতিক্রিয়াগুলির সক্ষম প্রতিক্রিয়া লাগে, একটি সেই অর্থে আলোকিত প্রতিক্রিয়া লাগে, সেটাও আমরা পাইনি। এইটার সব তিনটা জিনিসই মিলিয়ে, অনিশ্চয়তা, সংস্কারের অভাব এবং সরকারের দক্ষতার অভাব, সবগুলো মিলিয়ে পরিস্থিতিটাকে জটিল করে দিয়েছে। আমাদের বহু প্রত্যাশা নির্বাচনের ভিতর দিয়ে এগুলি সমাধান হবে। প্রশ্ন হলো সমাধান হবে কি? এটা আসলে সবারই প্রশ্ন। এটা আপনি যখন প্রশ্ন করেন সেটি নিশ্চয়ই আসলে সেই জবাব আসলে কারো কাছে আছে কিনা আমি জানি না। আমরা শেষ করব, তবে আমাদের এই মুহূর্তে আসলে একটি বড় ধরনের চিন্তার বিষয়, দুশ্চিন্তা নতুন করে আসলে আমাদের সামনে এসেছে, সেটি হচ্ছে ভূমিকম্প। এবং এই যে ভূমিকম্পের আশঙ্কা, আসলে এটা কোনো ক্যালকুলেশন দিয়ে আসলে এটা কোনো কিছুই মানে হিসাব মেলানো সম্ভব না। কিন্তু এইটি আমাদের হাতে নেই। কিন্তু এই জায়গাটা থেকে আমরা এই যে আমরা প্রতিবেদনে দেখছি, রাজুক বলছে, সরকারের বিভিন্ন জায়গা থেকে বলছে যে ৮ মাত্রার ভূমিকম্প হলে ঢাকা শহরের কী অবস্থা হবে, বাংলাদেশের কী অবস্থা হবে, এটি আমরা যুগ যুগ বছর ধরে শুনে আসছি। কিন্তু মানে প্রস্তুতি বা কোনো ধরনের মানে কোনো সরকারই এই জায়গাটাতে কেন নজর দিল না? সরকার শুধু যে অবকাঠামো ইমারতের মানে শক্তিশালীকরণের দিকে নজর দেয়নি তা তো না। সরকার পুরো দেশের, রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে তার দুর্বলতা থেকে রক্ষা করার ক্ষেত্রে নজর দেয়নি। যেই সরকার আপনার যদি বলি নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা, আপনার কি বলে দুদক, তারা তো কোনো প্রতিষ্ঠানেই নজর দেয়নি। তাহলে যদি প্রতিষ্ঠানে নজর না দিয়ে থাকে, তো ওই প্রতিষ্ঠান যেই বাড়িতে অবস্থিত সেই বাড়ির কাঠামোকেই তারা শক্তিশালী করবেন, এই প্রত্যাশাটাই তো ভুল। সেহেতু আপনার এই মুহূর্তে যে ভূমিকম্প হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে, যেটা সেটা বিপরীতে আমাদের নিয়ন্ত্রণের ভিতরে যেটুকু করণীয় আছে সেই প্রতিষেধকগুলো কি এইবারও আমরা নিতে পারবো কি না, সেইটি আমার প্রশ্ন। এত কিছুর পরেও কি আমরা আবার নিতে পারবো? এবং মানুষ এমন একটা জাতি, তারা মনে করে দুর্যোগ আমার উপরে হবে না, প্রতিবেশীর উপরে হবে, এবং আমি তো বেঁচে গেছি, এবার আমার হয়তো সেই অর্থে হায়াত মৌত কিছুতেই অসুবিধার কিছু নাই। সেইটাই হলো একটা সমস্যা। আমি আপনার শেষ করার জন্য যেটা বলি, মানে প্রকৃতি আমাদের উপর ভূমিকম্প দিচ্ছে এবং সেটা নিয়ন্ত্রণ করার আমার ক্ষমতা অত নাই। কিন্তু কাল যদি আমার রাষ্ট্রনীতি, রাজনীতি, নির্বাচনে ভূমিকম্প হয়, তাকে কে সামাল দিবে? তখন আফসোসটা আমার বড় হবে এইখানে। হয়তো প্রাকৃতিক ভূমিকম্প আমি রক্ষা করতে পারতাম না, আমার প্রকৃতির উপর সেই ক্ষমতা আমার নেই, কিন্তু আমার ক্ষমতা ছিল এই রাজনীতির ভূমিকম্পকে আটকানোর, আমার ক্ষমতা ছিল রাষ্ট্রনীতির এই ভূমিকম্পকে আটকানো, আমার সমাজের ভিতরে যেই বিস্ফোরণ, সহিংসতা, দেশ, ক্লেদ, এইগুলোকে আটকানোর, সেই ভূমিকম্প আমি আটকাই নাই। এই অপরাধ বোধ থেকে তো জাতি হিসেবে আমরা নিষ্কৃতি পাব না। ওই ভূমিকম্পকে তো আমরা অন্য কারোর উপর, ঐশ্বরিক শক্তির উপর চাপিয়ে দিতে পারবো, কিন্তু এই মানবিক দুর্বলতাকে আমরা কার কাছে দোষ দেব? সেটাই আসলে আমরা রাজনৈতিক ভূমিকম্প বা প্রাকৃতিক ভূমিকম্প কোনোটাই প্রত্যাশিত না। কারণ যে কোনো ভূমিকম্পই আমাদের উপর আসলে বড় ধরনের ক্ষতি করতে পারে। আমরা আশা করব সরকারের দিক থেকে বা রাজনৈতিক দলগুলো তাদের দায়িত্বশীল আচরণ করবেন, কারণ সাধারণ মানুষের হাতে আসলে খুব বেশি কিছু করার নেই। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আমাদেরকে সময় দেওয়ার জন্য।
দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।